আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত গ্রাফিতি অপসারণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভে অংশ নিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মূল ফটকের সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষের স্লোগান বিনিময়ে উত্তেজনা বাড়লে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যা থেকে জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করে চট্টগ্রাম মহানগর এনসিপি। রাত 7টা থেকে নগরীর বিভিন্ন স্থানে নতুন করে গ্রাফিতি আঁকতে দেখা যায় দলটির নেতাকর্মীদের। এক পর্যায়ে সিটি কর্পোরেশন কার্যালয় সংলগ্ন সড়কে মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগানধর্মী লেখা দেন তারা। যে আন্দোলন বিপ্লব, এটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। ওয়াসিম আকরাম আমার একজন অনুসারী। চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম যে মুরাদপুরে গিয়েছে, সেখান থেকে ছবি আপলোড করে আমাকে পাঠিয়েছে এবং সে যখন হসপিটালে যাচ্ছে আমি নিজে খুলনাতে করে মেডিকেলে গিয়ে বাবর আলীদের অস্ত্রের মুখে আমি পড়ি। কাজে জুলাই আগস্টের যে সেন্টিমেন্ট সিম্প্যাথি আমার চাইতে আমার মনে হয় না কারো বেশি আছে। এবং আওয়ামী লীগ যাওয়ার একদিন আগে অগাস্টের 3 তারিখ আমার বাসায় হামলা হয়েছে, আমার বৃদ্ধ মাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, আমার বাসায় বোমা মারা হয়েছে, আমার 16টা গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর চাইতে বেশি সাফারার জুলাই আগস্ট। অন্যদিকে গুমের সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে যথাযথ আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, গুমের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এখানে বিবেচনার বহু দিক রয়েছে যা বিভিন্ন পক্ষের মতামত ও অভিজ্ঞতা থেকে উঠে আসবে। তার ভাষায়, বাংলাদেশে গুম যেন আর কখনো ফিরে না আসে এমন একটি আইন প্রণয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সভায় সিলেট 2 আসনের সংসদ সদস্য তাহসিনা রুজদি বলেন, 2012 সালের 17 এপ্রিল তার স্বামী ইলিয়াস আলীকে গুম করা হয় এবং সেই ঘটনার পর থেকেই তারা ন্যায় বিচারের অপেক্ষায় আছেন। কাউকে একদিন বেশি আটক রেখেছে, এটা অর্ডিনারি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে পেনাল কোডের মধ্যে ইনকর্পোরেট করে দেওয়া উচিত। আর কমিশন করে দেওয়া যেটা, সেটা হলো একজন গুমের শিকার ব্যক্তি তাকে আর খুঁজে পাওয়া যায়নি, তার পরিবারের প্রতি তাকিয়ে সেই জন্য একটা কমিশন বিশেষ দায়িত্ব দেওয়া উচিত। কমিশনের আইনের এই ড্রাফটিংটা নিয়ে আমি এখন পর্যন্ত নিজেই হ্যাপি না। আই হ্যাভ টু গো থ্রু ইচ অ্যান্ড এভরি লাইন উইদিন দিস ভ্যাকেশন এগেন। আমরা তো সেখানেও দেখেছি যে সেখানে কিভাবে তারা ব্যবহৃত হয়েছেন, কিভাবে তারা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির পার্ট হয়েছেন, পলিটিক্যাল পারসিকিউশনকে কিভাবে তারা প্রমোট করেছেন। অনলাইন জুয়ার বিস্তার রোধে বড় ধরনের সাইবার নজরদারি অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। চলতি মে মাস পর্যন্ত পরিচালিত নজরদারিতে জুয়ার সঙ্গে জড়িত 116টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো ডাউন করার জন্য বিটিআরসিতে তালিকা পাঠানো হয়েছে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সিআইডির তথ্য অনুযায়ী মাত্র 5 মাসে একটি অনলাইন জুয়া চক্রের লেনদেনের পরিমাণ 200 কোটি টাকারও বেশি। এসব লেনদেনের বড় অংশই হয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও ব্যাংক হিসাবের মাধ্যমে। অবৈধ লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট 879টি এমএফএস হিসাবের বিবরণী এবং 43টি ব্যাংক হিসাবের তথ্য পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউতে। অন্যদিকে অনিয়ন্ত্রিত ঋণ বিতরণ, দুর্বল তদারকি এবং লাগামহীন লুটপাটের কারণে দেশের ব্যাংক খাতে মূলধন সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে একের পর এক ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় মূলধন ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। এর সঙ্গে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি সংকটকে আরও গভীর ও বিপজ্জনক করে তুলছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালের ডিসেম্বর প্রান্তিক শেষে রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি মিলিয়ে মোট 20টি ব্যাংক বড় ধরনের মূলধন ঘাটতিতে পড়েছে। এসব ব্যাংকের সম্মিলিত ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 2,78,000 কোটি টাকা। যদিও 3 মাস আগের পরিস্থিতি আরও নাজুক ছিল, সেপ্টেম্বর প্রান্তিকে মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকের সংখ্যা ছিল 23টি এবং সম্মিলিত ঘাটতি ছিল 2,82,000 কোটি টাকা।
চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝু শহরের লিউনান জেলায় 5.2 মাত্রার ভূমিকম্পে অন্তত 13টি ভবন ধসে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের পরপরই উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। রেললাইন সহ আশপাশের অবকাঠামোর অবস্থা পরিদর্শন করে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে পরিবহন ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ সচল আছে। যান চলাচলও অব্যাহত রয়েছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার ইঙ্গিত দেয়। ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন ভবনগুলো নিরাপত্তা যাচাই এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করতে কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তা কার্যক্রমও শুরু হয়েছে। ভূমিকম্প প্রবণ এই অঞ্চলে ভবিষ্যতে আরও সতর্কতা ও প্রস্তুতি জোরদারের প্রয়োজনীয়তার কথা বিশেষজ্ঞরা উল্লেখ করছেন। ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যে কোনো নৌযান চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী ও IRGCর সঙ্গে পূর্ব সমন্বয় বাধ্যতামূলক। বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুটে এমন ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চলীয় রেড বিচ এলাকা থেকে পাওয়া তথ্য বলছে, সেখানে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। IRGC নৌবাহিনী দাবি করেছে, পুরো প্রণালী এখন তাদের সামরিক নজরদারি ও নিয়ন্ত্রণের আওতায় রয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী বা শত্রুভাবাপন্ন দেশগুলোর কোনো সামরিক জাহাজকে এই প্রণালী ব্যবহার করতে দেয়া হবে না। তবে বন্ধুভাবাপন্ন দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ নৌযান আগের নিয়মেই চলাচল করতে পারবে। সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল কিছুটা বেড়েছিল। বিভিন্ন সূত্র জানায়, বিশেষ করে চীনা কোম্পানির প্রায় 30 থেকে 40টি জাহাজ এই পথ অতিক্রম করেছে। তবে IRGC নতুন অবস্থান জানানোর পর গত 24 ঘন্টায় অন্য কোনো জাহাজ চলাচলের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। বিশ্ব ফুটবলে সর্বোচ্চ শিরোপা জয়ের পরও থেমে নেই লিওনেল মেসি। পর্দার আড়ালে থেকে জীবনের সবচেয়ে কঠিন অনুশীলন করছেন তিনি। ক্লাবের প্রতি দায়বদ্ধতা থেকে নিয়মিত অনুশীলন তো আছেই, জাতীয় দলের হয়ে সেরা পারফরমেন্স নিশ্চিত করতে শুরু করেছেন ডাবল ট্রেনিং। ফিফা বিশ্বকাপ শুরু হতে আর 1 মাসও বাকি নেই, তবে মেসির প্রস্তুতি শুরু হয়ে গেছে অনেক আগেই। ইন্টার মায়ামির জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা মেসি মাঠের পারফরমেন্সের পাশাপাশি শরীরকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে তীব্র পরিশ্রম করছেন। সেরা শারীরিক অবস্থায় পৌঁছাতে নিজেদের উজাড় করে দিচ্ছেন। মেসি জানান, তারা ডাবল শিফটে অনুশীলন করছেন এবং একজন ব্যক্তিগত ট্রেনারের অধীনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্বকাপের আগে মেসির এই নিবেদন আর্জেন্টিনা দলের জন্য বড় স্বস্তির বার্তা। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 46 রানের লিড নেয় স্বাগতিকরা এবং দিন শেষ করে 3 উইকেটে 110 রানে। আজ তৃতীয় দিনের শুরুতে 156 রানের লিড নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আগের দিন মুমিনুল হক আউট হতেই দিনের খেলা শেষ হয়েছিল। নাজমুল হোসেন শান্ত 13 রানে অপরাজিত ছিলেন, তার সঙ্গে ক্রিজে যোগ দেন মুশফিকুর রহিম। দিনের 5ম ওভারে বাংলাদেশ উইকেট হারায়। শান্ত 46 বলে 15 রান করে খুররম শাহজাদের বলে LBW হন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি অধিনায়ক। এরপর ক্রিজে আসেন লিটন দাস। 41তম ওভারে তৃতীয় বলে তার সিঙ্গেলে বাংলাদেশে লিড পৌঁছে যায় 200 রানে। তখন স্বাগতিকদের সংগ্রহ 4 উইকেটে 154। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সাথে ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।